বাংলাদেশ ব্যাংক ক্ষমতার অপব্যবহার করে জোর করে সাধারণ বিনিয়োগকারীদের করেছে নিঃস্ব। যে এইগুলি মানে শুনতে ভালো লাগে, মনে হয় যে এইগুলি দিয়ে মার্কেটে ঠিক হবে, বাট এটা অ্যাকচুয়ালি এনফোর্সমেন্ট করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এখানে ভালো স্টকের চেয়ে জুয়ার স্টকেই বেশি প্রাধান্য দেখা যায়। কোনো মার্কেট গ্যাম্বলার বেস মার্কেট হতে পারে না, সারা দুনিয়াতে কোথাও গ্যাম্বলার বেস মার্কেট নাই। কিন্তু 7 মাস হতে চললেও এখনো একটি নির্দেশনা বাস্তবায়ন করা যায়নি। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিকের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। একটি আতঙ্কজনক ও বৈষম্যমূলক শেয়ার বাজারের সপ্তাহ পার করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ব্যাংক ক্ষমতার অপব্যবহার করে জোর করে সাধারণ বিনিয়োগকারীদের করেছে নিঃস্ব, এমন রয়েছে অভিযোগ। তালিকাভুক্ত 5 ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণার পাশাপাশি 9 আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে পথে বসেছেন ক্ষতিগ্রস্তরা। যদিও প্রতিবাদের মুখে পড়ে দায়সারাভাবে বাংলাদেশ ব্যাংক বলছে সরকার চাইলে ক্ষতিপূরণ দিতে পারে। এদিকে মার্জিন ঋণ নিয়ে যে আতঙ্ক ছিল সেটি দূর করেছে কমিশন। ভালো শেয়ারের প্রতি ঝোঁক বাড়ানোর জন্য পরিবর্তন করা হয়েছে আইন। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 154.28 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,968 পয়েন্ট। লেনদেন 135 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 2,422 কোটি টাকা। লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে 8,631 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 389 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 40টির, কমেছে 340টির এবং অপরিবর্তিত রয়েছে 9টির দর। ভয়াবহ দরপতনে আবারও 14,000-এর নিচে নেমেছে সিএসসি সূচক। গেল সপ্তাহে সিএসসি সূচক CASPI 327 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,958 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 97 কোটি 20 লাখ টাকা। এছাড়া 300 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 67টির, কমেছে 212টির এবং অপরিবর্তিত রয়েছে 21টির দর। দর্শক, গেল সপ্তাহে পুঁজিবাজারের জন্য আলোচিত ঘটনা ছিল 5 ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী একীভূত হওয়ার পর আমানতকারী থেকে শুরু করে চাকরিজীবী সবাই পাবেন, অথচ বঞ্চিত হবেন সাধারণ বিনিয়োগকারীরা। কিন্তু আমানতকারীদের মতো সাধারণ বিনিয়োগকারীরাও ব্যাংকগুলোতে বিনিয়োগ করেছে ভালো মুনাফা ও সম্পদ দেখে। গেল সপ্তাহে আলোচিত সংবাদগুলোর মধ্যে রয়েছে মার্জারের আওতায় থাকা 5 ব্যাংকে বসানো হয়েছে প্রশাসক, নিচ্ছেন সম্পদ ও দায়ের হিসাব, আমানতকারীরা ভিড় জমাচ্ছেন ব্যাংকে। 5 ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা করায় বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা, চেয়েছেন গভর্নরের পদত্যাগ, নইলে ঘেরাও বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে সরকার চাইলে ক্ষতিপূরণ দিতে পারে বলছে বাংলাদেশ ব্যাংক। মার্জিন রুলস 1999 বাতিল করেছে বিএসইসি, প্রকাশ করেছে নতুন আইনের গ্যাজেট। দর্শক, এবার প্রকাশিত নতুন মার্জিন বিধিমালার উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরতে চাই। শুধু ভালো আর স্বচ্ছ কোম্পানিতেই মার্জিন লোন পাওয়া যাবে এমনভাবে তৈরি করা হয়েছে আইনটি। এর মধ্যে মূল বিষয়গুলো হলো কারা লোন পাবে। পোর্টফোলিওতে 10 লাখের উপরে যাদের বিনিয়োগ রয়েছে তারা 1:1-এ লোন পাবে। পোর্টফোলিওর 10 লাখের নিচে যাদের বিনিয়োগ রয়েছে তারা 1:0.5-এ লোন পাবে। কমপক্ষে 1 বছরে 5 লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। সর্বোচ্চ লোন সীমা হচ্ছে 10 কোটি টাকা। কোন শেয়ার লোন পাবে? সেক্টর পিই এর 2 গুণ বা 30 পি যেটি কম সেটিতে লোন পাবে। ইপিএস হিসাব হবে শেষ 4 প্রান্তিকের আয় থেকে। কোন শেয়ার লোন পাবে না? ডিভিডেন্ড 5% নিচে যারা দিচ্ছে তারা লোন পাবে না। এন, জেড এবং জি ক্যাটাগরির শেয়ার লোন পাবে না। এসএমই, এটিবি, ওটিসি বোর্ড, স্টক এক্সচেঞ্জে লেনদেনযোগ্য শেয়ারগুলোর মার্কেট ক্যাপিটাল 50 কোটির নিচে নেমে গেলে পাবে না মার্জিন ঋণ। চূড়ান্ত গ্যাজেটে প্রকাশিত হয়েছে মার্জিন ঋণ। নতুন নিয়মে এখন থেকে শুধু ভালো আর স্বচ্ছ কোম্পানিতেই মার্জিন লোন পাওয়া যাবে। তাই আতঙ্ক না ছড়িয়ে সকলকে নতুন বিধান মেনেই সামনের দিকে অগ্রসর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সবকিছু তো চেঞ্জ হয়েছে 5ই অগস্টের পর থেকে। 5ই অগস্টের পরে একটা নতুন কমিশন হয়েছে।
কমিশন তখন একটা টাস্ক ফোর্সকে দায়িত্ব দিয়েছে যে আমাদের যে মার্কেটে যেসব চেঞ্জ করা উচিত এই চেঞ্জগুলি আপনারা কাইন্ডলি আমাদেরকে হেল্প করবেন। সো টাস্ক ফোর্স কিন্তু তারা অলমোস্ট রোজার মাসের মধ্যেই কিন্তু তারা তাদের যে ইম্পর্টেন্ট যে এই 3টা জিনিস এটা কিন্তু হ্যান্ডওভার করে দিয়েছিল, কিছু আগে দিয়েছিল কিছু পরে দিয়েছিল। বাট এই যে অলমোস্ট 7-8 মাস হয়ে গেছে এখনও পর্যন্ত ওইগুলি কোনো কিছু ইমপ্লিমেন্ট হয়নি। সো এখানে শো করে যে আপনি বিউরোক্রেটিক নেচার বলেন বা এফিসিয়েন্সি নেচারের মধ্যে এইগুলি কিন্তু পাবলিকলি ডিসক্লোজ ছিল যে কী কী চেঞ্জ টাস্কফোর্স রেকমেন্ড করেছে, পাবলিকলি ডিসক্লোজ, মিডিয়া থ্রুতে বলেন, ওয়েবসাইটে সব কিছু দেওয়া আছে। যত বিনিয়োগকারী আছে যারা আছে বা মার্কেটে যারা ট্রেড করে তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলি পড়েছে। এখন যদি আপনি পড়ে যদি দেখেন লাস্টের দিকে যখন এটা রুল হচ্ছে হঠাৎ করে আমি এখন পড়বো, এটা কি মার্কেটে ইম্প্যাক্ট হবে? ইট ইজ এ ভেরি আনপ্রফেশনাল একটা ওয়ে অফ হ্যান্ডলিং। আপনি যদি মনে করেন যে না আমাকে আগে থেকে পজিশন নিতে হবে, তো আপনি তো 7-8 মাস আগেই কিন্তু পজিশন নিতে পারতেন। সো এই জিনিসগুলি আমি মনে করি যে দিজ আর নট ভেরি লজিক্যাল। যে কোনো রুল, যে কোনো আইন আমি এখন যেগুলি করা হচ্ছে আশা করছি যে এইগুলি কিন্তু অ্যাকচুয়ালি বিনিয়োগকারীর স্বার্থে করা হচ্ছে। বাট যেভাবে মার্কেটটাকে মিসম্যানেজ হয়েছে গত 20 বছর বলেন, 30 বছর বলেন, এই মিসম্যানেজ কিন্তু গত 1-2 বছরের মধ্যে কিন্তু সলভ হবে না। সো এটা কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে, একটু ধৈর্য ধরে নিতে হবে যে গোয়িং ফরওয়ার্ড যে চেঞ্জগুলি আসবে আশা করতে হবে যে এই চেঞ্জগুলি ভালোর জন্যই আসবে। বহুজাতিক কোম্পানি এবং সরকারের লাভজনক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনাসহ শেয়ার বাজার উন্নয়নের প্রধান উপদেষ্টা দিয়েছিলেন 5টি দিক নির্দেশনা, কিন্তু 7 মাস হতে চললেও এখনো একটি নির্দেশনা বাস্তবায়ন করা যায়নি। শেয়ার বাজার নিয়ে শুধু সরকারই নয়, পুরোপুরি ব্যর্থ স্টেক হোল্ডাররা বলছেন বিশেষজ্ঞরা। 5টা জিনিসের মধ্যে একটা জিনিসও হয়নি। ইনফ্যাক্ট আমার মনে হয় উনি এইটা বলার পরেও আমাকে একটা ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হয়েছে যে এইগুলি কি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেবল নাকি। আমার পয়েন্ট অফ ভিউ আমি তখনও কিন্তু বলেছি যে এইগুলি দিজ আর মানে শুনতে ভালো লাগে, মনে হয় যে এইগুলি দিয়ে মার্কেটটা ঠিক হবে, বাট এটা অ্যাকচুয়ালি এনফোর্সমেন্ট করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। দেখেন সরকারের নিজস্ব কোম্পানি যেগুলিতে গভর্ন করে বিউরোক্র্যাটরা, তারাই তো ক্যাপিটাল মার্কেটে আসতে চায় না। সরকার তো তার নিজের কোম্পানিতে যেটা 100% কন্ট্রোল আছে সেটাই তো সে আনতে পারছে না ক্যাপিটাল মার্কেটে। এখন এটা যে এই সরকারের ফেলিয়ার তা না, বিগত সরকারও কিন্তু একই জিনিস চেষ্টা করেছিল অ্যান্ড বিগত সরকারও পারেনি। সো এখানে বিউরোক্রেসি যেভাবে খুব স্ট্রংভাবে মানে একটা স্টেট ওন এন্টারপ্রাইজগুলিকে ধরে এনেছে, আপনি ওদেরকে কেমনে এত ইজিলি নিয়ে আসতে পারবেন? একটা খুব স্ট্রং গভর্নমেন্ট খুব ম্যান্ডেট নিয়ে আসছে যে না আমরা এটা করবো, ওই সব স্ট্রং গভর্নমেন্ট ছাড়া কিন্তু এই কাজগুলি করা সম্ভব না। সেকেন্ডলি বিদেশি এক্সপার্ট, আমি তো কোনো এক্সপার্ট দেখিনি। আর আমাদের যে বিদেশি এক্সপার্ট লাগবে তা না, আমাদের এনাফ এক্সপার্টিস আছে। বাট আমি যেটা মনে করি উই হ্যাভ আ ল্যাক অফ প্রফেশনাল, উই হ্যাভ আ ল্যাক অফ মানে বিলিভিং ইন সামওয়ান এলস। যে একটা টাস্ক ফোর্স ক্রিয়েট করা হয়েছিল, তাদের এগেনস্টে অনেক রকমের নেগেটিভ একটা পারসেপশন ছিল যে তারা আদৌ কোনো কিছু সলিউশন করতে পারবে নাকি। এখন ওদের রিপোর্ট কিন্তু অলমোস্ট 8-9 মাস আগে দেওয়া হয়ে গেছে, এইগুলিও কিন্তু এখনও পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। সো কী হবে যে আপনি কি বারবার এক্সপার্ট আনবেন, আপনি কি রেকমেন্ডেশন নেবেন, বাট এক্সিকিউশন তো হচ্ছে না। এক্সিকিউশন যতক্ষণ না পর্যন্ত হয় আপনার আলটিমেটলি কোনো রকম চেঞ্জ করতে পারবেন না, কোনো নতুন কোনো আইপিও আনতে পারছে না, সরকার নিজের তার কোম্পানিও আনতে পারছে না। সরকার তো চাইলে বাইরে থেকে এক্সপার্ট আনতে পারতো, এটাও আনতে পারছে না। সো কোন দিকেই আমরা সাকসেস দেখবো? এই ফেলিয়ার তো শুধু আমাদের জন্য তা না, এটা ফেলিয়ার সরকার লেভেলেও আছে, আমাদের ক্যাপিটাল মার্কেটে প্রাইভেট সেক্টরেও আছে, রেগুলেটর আছে, সবার জন্য। সো আনফর্চুনেটলি সবচেয়ে বড় সাফার তো হচ্ছে বিনিয়োগকারী। বিশ্বের সকল স্টক এক্সচেঞ্জেই শেয়ার ম্যানিপুলেশন হয়, সেটা কম বেশি সবাই জানেন এবং মানেন। কিন্তু বাংলাদেশের শেয়ার বাজার যেন পুরোই কারসাজি নির্ভর। এখানে ভালো স্টকের চেয়ে জুয়ার স্টকেই বেশি প্রাধান্য দেখা যায়, যে কারণে নতুন বিনিয়োগকারীরা এ মার্কেট সম্পর্কে পান ভুল বার্তা। এই মার্কেটটা খুব বেশি স্পর্শকাতর মার্কেট, সেন্সিটিভ মার্কেট। যে কোনো ধরনের অস্থিরতা অন্য যে কোনো মার্কেটে হিট করার আগে ক্যাপিটাল মার্কেটে হিট করে। যে কোনো খারাপ নিউজ, যে কোনো রিউমার, এগুলো কিন্তু ক্যাপিটাল মার্কেটে খুব বেশি ধরনের প্রভাব ফেলে। তো আমরাও তার বাইরে কিছু না। এই যে আজকে মার্কেটটা সকাল থেকে বেশ ভালো ছিল, বিকাল থেকে আবার পড়তে লক্ষণ দেখলাম আমরা, নেগেটিভ হলো। এটার মূল আমার মনে হয় কাজ করেছে কিছুটা অস্থিরতা। জন্মগতভাবে কিন্তু বাঙালির একটা অস্থির প্রকৃতির জাতি। মার্কেট ভালো হবে অক্টোবরে
ডিভিডেন্ড ছিল, ভালো ডিভিডেন্ডও আছে অনেকগুলো শেয়ারে, কিন্তু দেখা যাচ্ছে ডিভিডেন্ড যেদিন ডিক্লেয়ার হলো সেদিন মার্কেটটা পড়ে গেছে। ইটস নট অ্যাট অল এ হেলদি সাইন। এই বৃত্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ডিভিডেন্ড দিল একটা কোম্পানি, আর্নিং দিল একটা কোম্পানির, ইপিএস দিল, দেখা যায় ওইটাকেই পড়ে যাচ্ছে। কেন? আবার একটা কোম্পানি ডিভিডেন্ড দিল না, নো ডিভিডেন্ড দিল, আর্নিংও খারাপ দিল, বাড়তে বাড়তে সেটা নো সেলার পজিশনে চলে গেল। কেন? এটা অবশ্যই সার্ভিলেন্সে দেখা উচিত। কোনো মার্কেট গ্যাম্বলার বেস মার্কেট হতে পারে না, সারা দুনিয়াতে কোথাও গ্যাম্বলার বেস মার্কেট নাই। তবে হ্যাঁ, ক্যাপিটাল মার্কেটে সব ধরনের লোক থাকতে হবে, স্পন্সর থাকবে, ইনভেস্টর থাকবে, স্পেকুলেটর থাকবে, প্লান্টার্স থাকবে, স্মার্ট ইনভেস্টার্স থাকবে, হাই নেটওয়ার্থ ইনভেস্টার্স থাকবে, স্মল নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল থাকবে, সবাই থাকবে। আমাদের এখানে কিন্তু তার ঠিক উল্টাটা। আমরা গুজব নির্ভর অর্থনীতিতে অভ্যস্ত হয়ে গেছি। শেয়ার আমরা মানুষকে জিজ্ঞাসা করে শেয়ার কিনি বা আমার বিনিয়োগকারীরা কিনে, হোয়ারাতে এটা কখনোই উচিত ছিল না। শেয়ার নিজে বুঝে কিনতে হয়। আর দুঃখজনক করে সত্য, আমাদের বিনিয়োগকারীরা এখন পর্যন্ত নিজেরা বুঝে শেয়ার কেনেন বলে আমার মনে হয় না। দর্শক, মূল মার্কেটে বেহাল অবস্থা জানানোর পাশাপাশি এসএমই মার্কেট সম্পর্কেও কিছু জানাতে চাই। দীর্ঘদিন ধরেই এই মার্কেটটি পড়ে আছে অযত্ন, অবহেলা আর উল্টো নিয়মে। এসএমই মার্কেট তৈরি করা হলো যাতে ছোট ছোট কোম্পানিগুলো যাদের পেইড আপ ক্যাপিটাল কম, সেইগুলো যেন মার্কেটে আসতে পারে এবং ক্যাপিটাল মার্কেটের সুবিধা ভোগ করতে পারে। 5 কোটি থেকে 50 কোটি টাকা পেইড আপ ক্যাপিটালের মধ্যে যে সমস্ত কোম্পানি, সেই সমস্ত কোম্পানি এসএমই মার্কেটে দেওয়া হলো আলাদা একটা প্ল্যাটফর্ম করে। আর মূল মার্কেটে যারা থাকবে তাদের ক্যাপিটাল বেশি হবে, ইনভেস্টর থাকবে, ভালো কথা। কিন্তু যাদের ছোট ছোট কোম্পানিগুলোকে নিয়ে এসএমই মার্কেট করলেন, সেখানে ট্রেড করার জন্য পারমিশন দিলেন 30 লাখের অ্যাভাব যারা ইনভেস্ট করছে তাদেরকে। অর্থাৎ গরিবের মার্কেটে বড় লোক ক্রেতা দিলেন আপনি। এটা কোন ধরনের আইন আমি আজ পর্যন্ত বুঝে আসে না আমার, এবং কেন এই আইনটাকে এখনও বহাল রাখতেছে তাও আমার মাথায় আসে না। আমি জানি না, হয়তো বোধহয় যারা করেছেন এই আইন তারা এই সম্পর্কে আরও ভালো উত্তর দিতে পারবেন। ছোট মার্কেটে ছোট ইনভেস্টরকে দিতে হবে, ছোট বাজারে গরিব মানুষের বাজারে গরিব মানুষরাই যাবে, যদি এইভাবে বলি আমরা। সেখানে আমরা বড় বড় ইনভেস্টরদেরকে জন্য রেস্ট্রিকশন করে রাখছি, এক দেশে 2 আইন করে রাখছি। ফলে হচ্ছে কি, যারা এসএমই মার্কেটে আসছে তারা কি খারাপ কোম্পানি? তাদের ভিতরে কি 10% ডিভিডেন্ড দিছে না, 10% বেশি ডিভিডেন্ড দিছে না? তো সেখানে কেন আপনি এই ধরনের একটা রেস্ট্রিকশন করে রাখবেন? এটা আমার মতে এটাকে ইমিডিয়েট উঠিয়ে দেওয়া উচিত এবং একই আইনে পুরো মার্কেটকে পরিচালিত করা উচিত। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। শেয়ার বাজার কখনো অনিশ্চিত বা ভাসমান বিষয়কে মেনে নিতে চায় না, তাই সামনের নির্বাচন হওয়া না হওয়া নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব চলছে সেটি দূর হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমার বিনিয়োগকারীদের জন্য মেসেজটা এখন, যেটা আমি সবসময় বলে এসেছি, এখনও সিম্পলি বলবো যে স্টক মার্কেটকে আপনাকে বুঝতে হবে যে স্টক মার্কেট কোন সময় আনসার্টেনটি পছন্দ করে না। আপনি ইকোনমিক আনসার্টেনটি বলেন, পলিটিক্যাল আনসার্টেনটি বলেন, বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশটা কিন্তু একটা পলিটিক্যাল সার্টেনটির দিকেই কিন্তু যাচ্ছে। যত কিছুই আমরা নিউজে পড়ি বা ফেসবুকে পড়ি, যত কিছুই পড়ি, এট দি এন্ড অফ দ্য ডে যে বুঝতে হবে যে ওভারঅল মানুষ কিন্তু একটা সার্টেন লেভেলের দিকেই কিন্তু চাচ্ছে যে দেশটা এগিয়ে যায়। কে গভর্নমেন্টে আসবে, কে অপোজিশনে আসবে, এভাবে আমরা না চিন্তা করে আমাদের সবাই একটু চিন্তা করা উচিত যে যখনই একটা সরকার আসবে, ওই সরকার যদি স্টেবল সরকার হয়ে থাকে, মার্কেটে কিন্তু অনেক রকমের অপরচুনিটি হয়তো বা ক্রিয়েট হবে, তারা যদি ভালো ভালো মানুষকে নিয়োগ দিতে পারে। সো আমরা আশা করব যে এই, বা অ্যাটলিস্ট আমাদের কামনা থাকবে নেক্সট সরকারের কাছে যে আপনারা অবশ্যই পুরানে যে ভুলগুলি হয়েছে ওই ভুলগুলি আপনারা না করবেন। ওভাবে করলে কিন্তু আমাদের বিনিয়োগকারী যে ভাই বোনের জন্য আমাদের সবচেয়ে বড় একটা গিফট হবে এই নেক্সট আগামী সরকার থেকে। আমার সম্মানিত বিনিয়োগকারী ভাইরা, যাদের জন্য এই মার্কেট বেঁচে আছে, তাদের সাথে সহমর্মিতা ঘোষণা করা ছাড়া আর কোনো কথা আমার নাই।
তারা যে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা যেহেতু ক্যাপিটাল মার্কেটে আছি অনেকদিন যাবৎ বুঝতে পারি। প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো হওয়া উচিত ছিল না, বাট আনফর্চুনেটলি সহজ সরল ভাইয়েরা এই অবস্থা পড়ে গেছে। কী করা আছে? কিছু করার নেই। শুধুমাত্র বলতে পারি সহমর্মিতা ঘোষণা করতে পারি যে আমরা আপনাদের সাথে আছি, থাকবো। এই কারণে যে আমরা ক্যাপিটাল মার্কেটের মানুষ, আমি আপনাদেরই লোক, আপনাদের সাথে আছি, থাকবো। আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় সে চেষ্টা আগেও করছি, এখনও করতেছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। ধারাবাহিক উত্থানের পর কারেকশনের সপ্তাহ শেষ করেছে বিশ্ব পুঁজিবাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 1.21% কমে দাঁড়িয়েছে 46,987 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 1.63% কমে দাঁড়িয়েছে 6,729 পয়েন্ট। পতনের সপ্তাহ পার করেছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.36% কমে দাঁড়িয়েছে 9,683 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.62% কমে দাঁড়িয়েছে 23,570 পয়েন্ট। দর্শক, উঠতে থাকা জাপানের শেয়ার বাজারে অবশেষে দেখা গেল কারেকশন। পাকিস্তানের শেয়ার বাজারও রয়েছে একই ধারায়। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 4.07% কমে দাঁড়িয়েছে 50,276 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 1.08% বেড়ে দাঁড়িয়েছে 3,998 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.86% কমে দাঁড়িয়েছে 83,216 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1.26% কমে দাঁড়িয়েছে 1,59,593 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের সপ্তাহের পর্ব আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।